আচ্ছা, ক্লাস 12-এর স্টুডেন্টসরা তোমরা নিশ্চয়ই বাড়িতে পড়ে দেখেছো অ্যাসলিপ ইন দ্য ভ্যালির যতটা আগের দিন অবধি হয়েছিল। তো আমি একটুখানি দু একটা সেন্টেন্সে বলে দিই, যতটা তাহলে ধরতে সুবিধা হবে। একটা স্মল গ্রিন ভ্যালি যেখান দিয়ে বয়ে চলেছে একটা ছোট নদী। সেই নদীটা যেন একটা রূপলি রেখার মতো একটা সিলভার লাইন রেখে গেছে আর কি না, মাউন্টেন টপ সেখান থেকে এসে যাচ্ছে, এসে পড়ছে কি না সূর্যের আলো বা সানরেজ। তারা পুরো ওই ভ্যালিটাকে ফুল করে দিচ্ছে, একদম পরিপূর্ণ করে দিচ্ছে আলোয়। এ সোলজার ভেরি ইয়ং, একটা খুব অল্প বয়সী একজন সৈন্য, সে ওই ঘাসের ওপর শুয়ে ঘুমাচ্ছে। সে সোলজার আর অ্যাসলিপ, তাহলে বোঝা যাচ্ছে যে সোলজারটা রেস্ট নিচ্ছে। এই অবধি আমাদের হয়েছিল। স্ট্রেচড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ। স্ট্রেচড মিন্স ছড়িয়ে রাখা, যেন দু হাত পা মেলে সে রেস্ট করছে বা বিশ্রাম নিচ্ছে। ইন দ্য হেভি আন্ডারগ্রোথ। আন্ডারগ্রোথ মিন্স নিচের যে ঘাসটা, নিচের যে প্ল্যান্টসগুলো রয়েছে, যে বুশেসগুলো রয়েছে, যে ঝোপঝাড়, সেইগুলোর ওপরে তার দেহটা শুয়ে রয়েছে, মানে সোলজারের দেহটা শুয়ে রয়েছে। আর সেই সোলজারের দেহটা যেন ওর নিচের অংশটাকে কি করছে, পেল ইন হিজ ওয়ার্ম গ্রিন সানসোকড বেড। আর কি পেল মানে ফ্যাকাশে হয়ে যাচ্ছে। কেন? দেখো, পেল আর ওয়ার্ম দুটো কিন্তু দুটো অপোজিট ওয়ার্ড, দুটো অপোজিট সিম্বলাইজ করছে। পেল কি? পেল কেন বিবর্ণ বা ফ্যাকাশে? কেন না ওই যে দু হাত পা ছড়িয়ে রেখেছে, তাহলে সেই অংশটাতে দেখবে কোনো জায়গায় ঘাসকে যদি, সবুজ ঘাসের ওপরে কিছু যদি চাপা দিয়ে রাখা যায় কিছু দিনের জন্য বা বেশ কিছুটা সময়ের জন্য, সূর্যের আলো পৌঁছয় না, সেখানটা কি হয়ে যায়, হলুদ হয়ে যায়, কেন ওখানে সবুজটা তার নষ্ট হয়ে যায়। তাহলে এই যে সৈন্যটা, এই যে সোলজার, এই যে শুয়ে রয়েছে এভাবে তার হাত পা দুটো মেলে, সেই হাত পা মেলার ফলে সেই জায়গাটা চাপা পড়ে রয়েছে, সেই অংশের সবুজটা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু ওয়ার্ম উষ্ণ, গ্রিন সবুজ, সান সোকড বেড। সানসোকড মিন্স যেখানে সূর্য এসে তার কিরণ দিচ্ছে, সূর্য তার আলোটা দিচ্ছে। হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স। তার পা দুটো, পায়ের পাতা দুটো ফুলের ওপর রয়েছে। এখানে এই ব্যাপারটা আমি একটু পরে আবার বলবো, কবিতাটা শেষ হয়ে গেলে এই জায়গাটা। হি স্লিভস, ঘুমোচ্ছে সে। হি স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্ট। ইনফ্যান্ট মিন্স বেবি, চাইল্ড। তার হাসিটা নিষ্পাপ, উইদাউট গাইল, জেন্টল, কোন ভদ্র, কোনো রকম সেখানে অপরাধ বোধ কোনো কিছু নেই। একজন শিশু, সে যেরকম কি করে না, সেই শিশু একদম নিষ্পাপ হয়, খুব সরল হয়, সিম্পল। চাইল্ডিশ নয়, চাইল্ড লাইক। চাইল্ডিশ সেটা কিন্তু নেগেটিভ অর্থে হয়, আর চাইল্ড লাইক সেটা হচ্ছে পজিটিভ অর্থে। শিশুর মতো নিষ্পাপ এই সৈন্যর মুখের হাসিটা, মানে সে যেন পৃথিবীর কোনো কলঙ্ক, কোনো কলুষতা, কোনো কিছু তাকে যেন, কোনো হিংসা, কোনো দেশ, সে কিন্তু সৈন্য, সে কোনো দেশের হয়ে যুদ্ধ করছে, আবার কোনো দেশের বিরুদ্ধে করছে। সৈন্য মানেই সে গেছে ব্যাটল ফিল্ডে মানুষ মারার জন্য, তবুও তার মুখটা এমন দেখে মনে হচ্ছে না যে তার মধ্যে কোনো রকম ভায়োলেন্স রয়েছে, কোনো রকম হিংসা, কোনো রকম উগ্রতা তার এই হাসির মধ্যে তো নেই। আর নেচার কিপ হিম ওয়ার্ম, হি মে ক্যাচ কোল্ড। কবি যেন প্রকৃতিকে বলছেন ওর ঠান্ডা লেগে যেতে পারে, ও যে এতক্ষণ ধরে মাটিতে শুয়ে রয়েছে, এত ঘাসের উপরে এভাবে শুয়ে রয়েছে, ওর যদি ঠান্ডা লেগে যায়, ওকে একটু উষ্ণতা দাও। ওয়ার্মথ, ওয়ার্মথ আমরা বিভিন্ন অর্থে ব্যবহার করে থাকি। একটা হচ্ছে খুব উষ্ণ অভিনন্দন বলি আমরা, ওয়ার্ম ওয়েলকাম। এখানে কিন্তু এই যে ওয়ার্মথটা, এটা কিন্তু লাইভলিনেস অর্থে ব্যবহার করা হচ্ছে, লাইফ অর্থে ব্যবহার করা হচ্ছে, যে তার যে জীবনী শক্তি, তার যে জীবনের প্রতি, জীবনকে আরও বেশি
করে যাতে বাঁচার শক্তি সে পায়, এনার্জি, সেই এনার্জিটুকু যাতে পায়, সেটা কবি নেচারকে, মাদার নেচার, এখানে মাদারের মতন, মায়ের মতন, মা প্রকৃতি মা যেন তাকে আগলে রাখুক, তাকে আরও একটু ওয়ার্মথ দিক, তাকে আরও একটু উষ্ণতা দিক, যাতে সে তার জীবন চালিয়ে নিতে পারে। দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। হামিং মিন্স ওই যে যখন কোনো মাছি, মৌমাছি এরা যখন ঘুরে বেড়ায় একটা গুনগুন যে শব্দ হয়, সেটা হচ্ছে হামিং, সেই গুনগুন শব্দটা, সেটাও যেন একটা মিউজিক। কারণ আমরা সমস্ত কিছু, প্রকৃতির সব কিছুর মধ্যেই কিন্তু মিউজিক রয়েছে। হাওয়ার যে শব্দ, সেটাও একটা মিউজিক। যখন কোনো নদী বইছে কুলকুল করে, সেটাও কিন্তু একটা মিউজিক। সেরকম এই যে ইনসেক্টসগুলো যখন উঠছে, তখন সেটাও একটা মিউজিক। ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, ওর বিশ্রামে ব্যাঘাত করো না। ওই সৈন্যটা ঘুমোচ্ছে, ওকে ঘুমোতে দাও। ওর মুখের কাছে, ওর কানের কাছে যেন কতগুলো ইনসেক্টসরা তারা এসে ভিড় করেছে, সেটাকেও কবি বারণ করছেন তাদেরও। হি স্লিপস ইন সানলাইট, সূর্যের আলোয় ঘুমোচ্ছে, সকাল হয়ে গেছে তবুও ও ঘুমোচ্ছে। ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, এতটুকু, এত অবধি, এই যে হি স্লিপস ইন সানলাইট, এই অবধি কবি বললেন যে কোন পরিস্থিতিতে সে ঘুমোচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা কী। এখন একদম তোমাদের প্রথমে বলেছিলাম যেন ক্যামেরা আস্তে আস্তে জুম করে পৌঁছচ্ছে আসল অবজেক্টে, একদম কাছে চলে গেছে। সৈন্যটা কীভাবে ঘুমোচ্ছে, অন হিজ ব্রেস্ট, একটা হাত তার বুকের ওপর রাখা রয়েছে। অ্যাট পিস, শান্তি। ইন হিজ সাইড দেয়ার আর 2 red holes, তার বুকের আরও কাছে চলে গেছে। বুকের কাছটাতে 2টো লাল গর্ত। দিজ আর দ্য স্পট, দ্য মার্ক অফ ইনজুরি, দ্য বুলেট উন্ড। তোমাদের প্রথমেই বলেছিলাম যে পুরো কবিতাটাকে যেন মনে হবে নেচার পোয়েম, আর এই লাস্ট লাইনে এসে যেন কবি আমাদের রিডার্সদের গালে একটা সপাটে চড় মারলেন। কি না, ওই সৈন্যটা আসলে ঘুমোচ্ছে না, হি হ্যাড ডায়েড, মারা গেছে সে মৃত সৈন্য। সেই জন্য ফেইল্ড অ্যামং দ্য ফ্লাওয়ার্স, অনেক সময় আমরা যখন কেউ মারা যায়, তাদের কাছে, তাদের পায়ে, তাদের গলায় রিথ দেওয়া হয়, ফুল দেওয়া হয়। তো প্রকৃতি, নেচার, সে নিজেই যেন অ্যারেঞ্জ করে দিয়েছে এই মৃত সৈন্যের বিদায়টাকে, এভাবেই জানাচ্ছে প্রকৃতি। আর কি, ওই যে রেড হোলস 2টো, তোমরা জানতে চেয়েছিলে রেড হোলস কি। রেড হোলস হচ্ছে বুলেট উন্ডস, মানে 2টো গুলি এসে লেগেছে, সেই গুলির দাগ রয়েছে ওর বুকের ধারে। তো এতক্ষণ ধরে কবি একটা সেলিব্রেশন করছিলেন, কি সুন্দর প্রকৃতি, কি সুন্দর চারিপাশ। সেখানে কিন্তু এই সৈন্যটা, তার কিন্তু কোনো দেহে প্রাণ নেই। কোথাও প্রকৃতির কোথাও এতটুকু কিছু কম পড়েনি, এতটুকু কিছুই খামতি পড়েনি। কোথায় খামতি পড়েছে না, আসলে যাকে নিয়ে এই লেখা, যে এই প্রকৃতির মধ্যে রয়ে গেছে, তার দেহে প্রাণ নেই, হি ইজ লাইফলেস। এই প্রসঙ্গে তোমাদের উইলফ্রেড আওয়েনের একটা কবিতার কথা বলি, দ্য সান্ড অফ কবিতাটা। সেখানে সৈন্যরা বহু যাচ্ছে, তারা চলে যাচ্ছে, যুদ্ধক্ষেত্রে যাচ্ছে। তো তাদের যাবার আগে কেউ জানে না কোথায় তাদের ব্যাটলফিল্ড। তো তারা যাবার আগে তাদেরকে সবাই মানে তাদের বাড়ি থেকে সবাই রেট অলরেডি দিয়ে পাঠাচ্ছে, মানে মানুষ মারা গেলে যে গোল গোল রিংগুলো দেওয়া হয়, সেগুলো অলরেডি দিয়ে পাঠাচ্ছে, কারণ আদৌ তারা ফিরবে কি না এটা সবার অজানা। তো তারপরে সেখানে যুদ্ধ হলো, কোথায় হলো কেউ জানলো না, কোনো বাড়ির লোক কেউ জানলো না। তখন সেখানে যারা সারভাইভ করলো, 2-1 যারা সারভাইভ করে গেল, যখন তারা ফিরে এলো, তারা লুকিয়ে লুকিয়ে নিজেদের বাড়ির দৃশ্যগুলো দেখছে, পাছে কেউ তাদের দেখে ভূত ভেবে বসে, ঘোস্ট ভেবে বসে, যে এদের তো ফেরার কথাই নয়। তারা যখন ফিরে এলো, কেউ তাদের ওয়েলকাম করার নেই, কেউ নেই।
all these poems are describing futility of war. যুদ্ধের যে কতটা খারাপ দিক, যুদ্ধ আমাদেরকে কখনোই কোনো দিন ভালো কিছু দিতে পারে না, সেটাই কিন্তু এইখানে কবিতায়, এই কবিতায় রাবো যেমন বলেছেন, যে কবিতাটা তোমাদের সেন্ড অফ বললাম, ফিউটাইল লাইফের কথা, সেখানেও আওয়েন বলেছেন। আর একটা কথা যেটা স্লিপ আর ডেথ, এরা কিন্তু সিনোনিমাস। একদমই আরও একটা কবিতার কথা যদি তোমাদের বলি তাহলে বলা ভালো, সেটা হচ্ছে রবার্ট ফ্রস্টের কবিতা। সেখানে যদিও কবিতাটা একদম অন্যরকম, সেটা যুদ্ধের কবিতা নয়, কিন্তু কবি সেখানে বলছেন, আই হ্যাভ টু গো মাইলস বিফোর আই স্লিপ। আমাকে অনেক, আই হ্যাভ টু গো মাইলস বিফোর আই স্লিপ, আমাকে অনেকটা পথ পেরোতে হবে আমি ঘুমিয়ে পড়ার আগে, আমাকে অনেকটা পথ পেরোতে হবে আমার মৃত্যুর আগে। সো স্লিপ অ্যান্ড ডেথ, দিজ আর সিনোনিমাস। এখানে প্রথম থেকে এই কবিতাটায়, এই অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, এই পোয়েমটাতে কবি প্রথম থেকেই বলে যাচ্ছেন, দ্যাট সোলজার ইজ স্লিপিং, হি ইজ অ্যাসলিপ, হি ইজ টেকিং রেস্ট। সো দিস ইজ চিরঘুম, ইটার্নাল এভারলাস্টিং স্লিপ, মানে যে ঘুম আর কোনো দিন ভাঙবে না, চিরতরে ঘুম, যে ঘুম থেকে সে কোনো দিন আর উঠবে না। তো এভাবে আমরা একটু, এখানে কবি কি বলছেন তোমাদের বইতেও আছে, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ আ পোয়েম অ্যাবাউট ওয়ার। রাবো হ্যাড first-hand experience of war and understood the futility of war. যুদ্ধ যে কত তুচ্ছ, যুদ্ধ যে আমাদের আদৌ কিছু দিতে পারে না, যা দিয়ে যায় শুধু ক্ষত দিয়ে যায়, শুধু যন্ত্রণা দিয়ে যায়। এই যে সৈন্যর কথা বলা হয়েছে, সে হয়তো কারুর ছেলে, কারুর লাভার, কারুর ফ্রেন্ড, কিন্তু কেউ হয়তো জানলই না যে সে এভাবে একটা ভ্যালির মধ্যে মারা গেছে, মরে পড়ে রয়েছে। He was a soldier in the Dutch colonial army in 1876. Rabo wrote this poem a year later when France was at war with Russia. The poem is a perfect lyric. Rabo uses the sonnet form. The poem has 2 stanzas of 4 lines each and 2 stanzas of 3 lines each. The Italian sonnet, also known as the Petrarchan sonnet, has 2 divisions, octave and sestet, consisting of 8 octave, যেটা 8 লাইনের হয়, আর sestet হচ্ছে 6 লাইনের, 6 লাইনের। The reader takes in this picture perfect setting in which a young soldier blissfully sleeps. কবির ঘুমে রয়েছে সে। He has a rude shock, যেটা বলছিলাম বারবার, যে একদম শেষে গিয়ে আমরা একটা শক পাচ্ছি। Though when he realizes that this young soldier is a casualty of war. যুদ্ধের যে কতটা খারাপ দিক, যে সৈন্যটা কোনো দিন জানে না যে কিভাবে সে তার কি তার জীবন তো এগোয়নি, একজন ইয়ং সোলজার, সে জীবনের সে কিছুই দেখেনি, কিন্তু যুদ্ধের বলি তাকে দিতে হলো। তো আজকে এই অবধিই থাক, তোমরা পড়ে দেখো পোয়েমটা। যদি কারোর কিছু অসুবিধা হয় সেটা তাহলে আমাকে জানিও, সেই জায়গাগুলো, সেই লাইনগুলো আমি বলে দেব, আর এর কোশ্চেন অ্যান্সার্স আমি তোমাদেরকে ঠিকভাবে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। ওকে, সবাই খুব ভালো থেকো।